স্যার, এই যে সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে আপনারা কতটা প্রস্তুত কালিয়াগঞ্জে কংগ্রেস? স্যার এদিকে কালিয়াগঞ্জ কংগ্রেস লোকসভা ভোটের জন্য স্যার এদিকে থাকুন। আমরা মেন্টালি ফিজিক্যালি প্রস্তুত। আমাদের যা যা করণীয় কাজ শহরে এবং গ্রামে আমরা করছি। সেদিন একটা আমরা বুথ সভাপতিদের নিয়ে সম্মেলন করেছি, এরপরে অঞ্চল ভিত্তিক হবে। আমরা মোটামুটি রেডি আছি, সবসময়ের জন্য রেডি আছি। স্যার, এই যে গতবারের লোকসভা নির্বাচন, তার আগেরবারের লোকসভা নির্বাচন আর এবারের লোকসভা নির্বাচন একটু তফাৎ একটা আলাদা। কারণ হচ্ছে আপনারা প্রিয়রঞ্জন দাসমুন্সিকে বড্ড মিস করছেন, এবং আজকে উনি যদি থাকতো রাজ্যের হয়তো অনেক অনেক কিছু চেঞ্জ নাও হতে পারতো। তো সেই ক্ষেত্রে প্রিয়রঞ্জন দাসমুন্সি কতটা মিস করছেন এই সময়টাতে বিশেষ করে? সে তো অবশ্যই প্রিয়রঞ্জন দাসমুন্সি শুধু লোকসভা ভোটের জন্য নয়, আমরা আমাদের এই এলাকার উন্নয়নের ক্ষেত্রে দারুণভাবে মিস করছি বা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আর কংগ্রেস পলিটিক্সে ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় অপূরণীয় ক্ষতি হয়েছে উনি না থাকার ফলে। ওনাকে না পেয়ে আজকে পশ্চিমবাংলার কংগ্রেস, ভারতবর্ষের কংগ্রেসের অনেক ক্ষতি হচ্ছে। আচ্ছা, ক্ষতি হয়ে চলেছে আর কি। স্যার, একটা ব্যাপার হচ্ছে এই যে লোকসভা নির্বাচনে আমরা যদি দেখিনি যে যে একটা থার্ড ফ্রন্ট, অর্থাৎ হচ্ছে যে দেশ জুড়ে একটা হচ্ছে বিজেপিকে রুকার জন্য একটা হচ্ছে আলাদা একটা সব জোট মিলে এক হচ্ছে, একটা হচ্ছে। সেক্ষেত্রে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি ওই জোটে সামিল হয়, সেক্ষেত্রে কি মনে হয় যে রাজ্যে তৃণমূলের সাথে এই লোকসভা নির্বাচনেও জোট হতে পারে? কি মনে হয়? মূল কথাটা হচ্ছে মমতার সঙ্গে জোটের আমরা চরম বিরোধী। আমরা বলেছি, দিল্লি থেকেও বলেছি এবং আমরা পরিষ্কার বলেছি, এখনও বলছি, এই সাক্ষাৎকারও বলছি, যদি পশ্চিমবাংলায় আমরা লোকসভার আসলে একটাও না পাই কংগ্রেস, তবুও আমরা তৃণমূলের সঙ্গে জোটে যাব। এটা হচ্ছে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। আর এই ব্যাপারটাই ফাইনাল হবে 11ই ডিসেম্বরে 5টা রাজ্যের ভোটের রেজাল্ট বেরোবে। 11ই ডিসেম্বরের পরে পশ্চিমবাংলার কংগ্রেস, দিল্লির কংগ্রেস, তার সঙ্গে কার জোট হবে না হবে, জোট নিয়ে যেটা এখনও জটিলতা আছে সেটা পুরোপুরি কেটে যাবে। কার নীতিতে জোট হবে, জোট কী হবে, সবটাই ঠিক হবে 11 ডিসেম্বরের পরে। পরিষ্কার হিসাবে এখানে কোনো ঢাকঢাক গুড়গুড় নেই। আচ্ছা স্যার, এই যে আমরা দেখছি যে গতবার লোকসভা নির্বাচনে দীপা দাসমুন্সি সামান্য কিছু ভোটের মার্জিনে হেরেছে, তো এইবার লোকসভা নির্বাচনে আপনারা কতটা আশাবাদী? না, এবারে লোকসভা নির্বাচনে তো প্র্যাকটিক্যালি বিজেপিটা না থাকার কথা। পশ্চিমবাংলায় বিজেপি খুব একটা সক্রিয়ভাবে থাকবে না। ওরা যত রথযাত্রাই করুক, মোদিকে নিয়ে আসুক, ব্রিগেডের প্রোগ্রাম করুক, এবং আমার ধারণা রথযাত্রাটা তো করতে পারে, কিন্তু মোদির মিটিং, ব্রিগেড, বিজেপির এগুলো কিছু হবে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মমতার ব্রিগেড কতটা হবে সেই বিষয়ে সন্দেহ আছে আমার। আচ্ছা, 11ই ডিসেম্বরের পরে মমতার 19 তারিখের যে ব্রিগেড, 19শে জানুয়ারির ব্রিগেড, সেটা কতটা সফল হবে, কতটা উনি করতে পারবেন, আমার কাছে সন্দেহ আছে। আচ্ছা স্যার, একটা ব্যাপার হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক হিসেবে কাজ করছেন, তো মানুষ জানতে চাচ্ছে যে আপনার বিধায়ক কোটার টাকা কী কী উন্নয়নমূলক কাজ করছেন? যখন যেমন স্কিম আসছে সেইভাবে কাজ করছি। এবং আমার বিধায়ক এলাকার উন্নয়নের টাকায় গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে স্কুলের ওই পরিকাঠামো থেকে শুরু করে সব কাজই করছি। কী কী এমন উল্লেখযোগ্য কী কাজ রয়েছে যেটা আপনি একটা কথা বলে নিই, বিধায়ক এলাকায় উন্নয়নের যে টাকা আমরা পাই, এইটা কিন্তু সাংবাদিকদের জানা দরকার। অনেক সাংবাদিক ভুলভাল নিউজ করেছে আমি দেখেছি, কিন্তু অত তো প্রতিটা নিউজের প্রতিবাদ করা যায় না। একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার, আমাদের ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সবচাইতে বেশি কম এলাকায় উন্নয়নের টাকা দেওয়া হয় আমাদের পশ্চিমবঙ্গের বিধায়কদের। মোটে 60 লাখ টাকা বছরে। আচ্ছা, এই বছরে 60 লাখ টাকা দিয়ে বর্তমান বাজারে কী উল্লেখযোগ্য উন্নয়ন হতে পারে? কারণ আমাকে যখনই উন্নয়নমূলক কোনো কাজ করতে হবে তখন তো আমাকে সমস্ত এলাকা কভার করতে হবে।
আমার নির্বাচনী এলাকাটা বিরাট। উত্তর দিনাজপুরের সবচেয়ে বড় নির্বাচনী বিধানসভা হচ্ছে কালিয়াগঞ্জ। সবচেয়ে ভোটার এখানে বেশি, এরিয়া বেশি। সবগুলো এরিয়াকেই আমাকে দেখে কাজ করতে হবে, ফলে আমার ভাগ ভাগ করে দিতে হয়। 5-10 লাখ 20 লাখ টাকার বেশি কোনো এলাকায় আমি দিতে পারি না। 5-10 লাখ টাকা এখন কী কাজ হবে? সেটা উল্লেখযোগ্য কাজ কিছু হয় না। যার জন্যই উল্লেখযোগ্য কাজ বলতে গেলে আমি যেগুলো করি, যেমন হাসপাতালে একটা মহিলা এবং পুরুষদের থাকবার জায়গা করে দিয়েছিলাম আমার এলাকার উন্নয়নের 60 লাখ টাকা থেকে। 60 লাখ না, 60 লাখ টাকা থেকেই দিয়েছি 10 লাখ টাকা। আচ্ছা। হাসপাতালে একটা মহিলাদের জন্য, একটা পুরুষদের জন্য বিশ্রামাগার, যারা রোগীর আত্মীয় রাত কাটাতে বাধ্য হচ্ছেন হসপিটালে, তার কথা থাকে ঠিক সেই জন্য তাদের জন্য এটা করা হয়েছে। এবং এটা করেছিলামও আমি 11 সালে যখন মন্ত্রিসভার সদস্য হলাম, তখন প্রথম মন্ত্রিসভার মিটিং হয়েছিল একটা আমাদের বিধানসভায় একটা সভার একটা মিটিং হওয়ার অনুষ্ঠান আছে। সেই মিটিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মন্ত্রীদের কাছে রিকোয়েস্ট করেছিলেন যে আপনারা আপনাদের আপন এলাকার স্বাস্থ্যকেন্দ্রে 10 লাখ টাকা খরচা করে একটা কিছু করে দিন পরিকাঠামো, আচ্ছা, যাতে রুগীর আত্মীয় স্বজনদের উপকার হয়, আচ্ছা, পরিষেবা যাতে ভালোভাবে তার পায়। অন্যরা করেছি কিনা আমি জানি না, কিন্তু আমি করেছি। আচ্ছা, সেই সময়ই করেছি, 11, 12, 13 সালের মধ্যে সেটা আমরা করা হয়েছে। আচ্ছা। আর আমার এই দীর্ঘ বিধায়ক জীবনে উল্লেখযোগ্য কাজ হচ্ছে দুটো। একটা হচ্ছে রাধিকাপুর থেকে ধনপল থেকে রাধিকাপুরের রাস্তা, আর টাঙ্গন নদীর উপরে ব্রিজ। এই দুটো কিন্তু আমার এলাকা উন্নয়নের টাকায় আমি করি। আচ্ছা, দুটোই কাজ হয়েছে প্রায় 20-22 কোটি টাকার কাজ। এই টাকাটা আমি আনতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। প্রণব আমাকে সাহায্য করেছিলেন তখন অর্থমন্ত্রী দিল্লির কেন্দ্র সরকারের। এটা যে বিএডি ফান্ড যেটা আছে, বোরার এলাকা উন্নয়নের টাকা যেটা, সেইখান থেকে আমাদের জেলার যে ভাগটা, সেই ভাগটা একটা সিংহভাগ আমাকে আমার সভাধিপতি, তখনকার উত্তর দিনাজপুরের সভাধিপতি জেলা পরিষদ মুক্তার সরকার সাহেব সাহায্য করেছিলেন, এবং পিএন গুডিয়া ডিএম সাহায্য করেছিলেন। এরই ফলে আমাদের যে কোটাটা, মানে এটা তো বিধায়ক ভোটার উন্নয়নের যে টাকাটা, সেই টাকাটা তো যারা যেসব ডিস্ট্রিক্ট ভোটারে আছে, ভোটার কাছে ডিস্ট্রিক্টগুলোতে পায়, অন্য জেলাতে পায় না। বীরভূম পাবে না, পুরুলিয়া পাবে না, ওদের কোনো ভোটার নাই। তা আমাদের জেলার যে ভাগটা, কোটাটা, সেই কোটা থেকে একটা বড় সিংহভাগ আমি আনতে পেরেছিলাম। এবং এই সহযোগিতাটা আমাকে করেছিল সভাধিপতি মুক্তার সর্দার এবং ডিএম পিএন মিডিয়া। আচ্ছা। এরই ফলে 20-22 কোটি টাকায় রাস্তা এবং বৃষ্টি যেটা হয়েছে সেটা করতে পেরেছি, এটা উল্লেখযোগ্য কাজ। তাছাড়া এমনি স্যার, এখানে একটু আপনাকে ইন্টারাপ্ট করছি যে আজকে দীর্ঘদিনের তো একটা দাবি ছিল রাধিকাপুরবাসীর ওই ব্রিজটা, যেটা আপনি করতে পেরেছেন। তো আপনি পূর্বতন সরকারের আমলেও আপনি হচ্ছে বিধায়ক ছিলেন, বা মাঝখানে 2-1বার হচ্ছে বিরোধীরা পেয়েছিল, কিন্তু সেই সময় ওখানকার বাসিন্দাদের দাবি ছিল ব্রিজের। কিন্তু সেই সরকার, পূর্বতন সরকার, মানে সেটাতে আগ্রহী বা মানে তারা কী বলবো, একটা মানসিকতা দেখায়নি যে গ্রামে সেইভাবে কাজ করার। তো যখন নতুন সরকার এলো এবং আপনি সেই সরকারের মন্ত্রিসভায় একজন মন্ত্রী ছিলেন, সেই সুবাদে কি এটা বাড়তি? নিশ্চয়ই এটা একেবারে ধ্রুব সত্য যে বামফ্রন্ট সরকার চিরকাল ভোট এসছে, রাধিকাপুরবাসী টাঙ্গনের এই পারে এবং ওপারের মানুষ দিয়েছে, ধাপ্পা দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে। মন্ত্রীরা গিয়ে ওখান থেকে সরজমিনে তদন্ত করেছে, মাপজোপ করেছে, চলে গিয়ে এক কোদাল মাটিও ফেলেনি, এক ট্রাক বালিও ফেলেনি ব্রিজের জন্য, এইসব করেছে। এটা আমরা সবাই জানি। আমি 2011 সালে যখন আমরা ভোট করলাম, ভোটের আগে এলাকার মানুষ আমাকে বলেছিলেন যে আপনি যদি বিধায়ক নির্বাচিত হন বা আপনাকে একজনের বিধায়ক নির্বাচিত করতে পারি, তাহলে আমাদের ব্রিজের ব্যাপারটা দেখবেন। আপনারা নিশ্চয়ই দেখব। তখন আমরা জোট করেছিলাম তৃণমূলের সঙ্গে। আমি কথা দিয়েছিলাম যে আমার আপ্রাণ চেষ্টা হবে বা আমার ফার্স্ট প্রায়োরিটি আমি ব্রিজটা করা। আমি সুযোগ পেলাম, এই কারণে জিতলাম, মানুষের মনে উঠেছে, আমি সুযোগ পেয়েছি যে আমরা বামফ্রন্টে সহায়তা করেছি, তৃণমূলের সঙ্গে সরকার করেছি, এবং সরকারে আমাকে একটা মন্ত্রিত্ব দেওয়া হয়েছে দিল্লি থেকে, সেই সুযোগটা করেছি। আমি সেই সুযোগ বা সেই পদের সদ্ব্যবহার করে এই কাজটা করতে পেরেছি। এটা কি মানে আমাদের রাজ্য সরকারেরও কি আন্তরিকতা ছিল বলে তো আজকে করাটা আপনার পক্ষে সম্ভব হয়েছে? না, রাজ্য সরকারের আন্তরিকতা
আন্তরিকতা ছিল না সেটা বড় কথা। রাজ্য সরকার কোনো অসহযোগিতা করেনি, রাজ্য সরকার বরং সহযোগিতা করেছে। আচ্ছা, রাজ্য সরকারের পক্ষ থেকে তো এই দাবির উত্থাপন করা হয়। হ্যাঁ। আমি করেছি, আমি যোগাযোগ করেছি। আমি না, আপনি তো স্যার পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলেও দাবি রেখেছিলেন এই ব্রিজের ব্যাপারে, তখন তো তারা এই ব্যাপারে না আমি বলি এইবারে আমি মন্ত্রিসভার সদস্য হওয়ার পরে প্রথম যিনি পূর্ত দপ্তরের মন্ত্রী হয়েছিলেন, হ্যাঁ, তার সঙ্গে প্রথমে যোগাযোগ করি এই ব্যাপারটা ব্রিজের দরকার আছে, করতে হবে, আপনি কিন্তু সহযোগিতা করবেন। উনি সবসময় সহযোগিতা করেছেন। আচ্ছা। চিফ ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছেন, বলেছেন, ফোন করেছেন, তারা যোগাযোগ করেছে, করে দিয়ে কাজটা সহযোগিতা করেছে। আচ্ছা। তো আচ্ছা স্যার, এবার একটু অন্য প্রসঙ্গে আসি আমরা। যেহেতু আপনি কালিয়াগঞ্জের বিধায়ক এবং কালিয়াগঞ্জ কথাটা আপনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে, সেখানে আমরা দেখছি যে কালিয়াগঞ্জে এখন বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে, যে সে উন্নয়নমূলক কাজ কি সঠিকভাবে কি চলছে? না, সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে সেটা পাবলিক দেখছে, তারা বিচার করবে। কিছু কিছু ক্ষেত্রে কাজ হচ্ছে কিন্তু কিছুটা হেফাজত হচ্ছে বলে আমার মনে হচ্ছে। একটা নিয়ম মেনে, একটা পদ্ধতি মেনে, পাবলিকের অসুবিধা না করে কাজ করা যেটা ব্যাপার, সেটা কিন্তু সবসময় সঠিকভাবে হচ্ছে না। যেমন এই যে মেইন রোড, এই রোডটা অনেকদিন ধরেই ক্লিয়ার করার কথা, কিন্তু এখনো পর্যন্ত সেটা করতে পারা গেল না। পৌরসভা টাকা পাচ্ছে, পেপারে পত্রিকা দেখছি, শুনছি প্রচুর টাকা সরকার দিচ্ছে, পৌরসভা চেষ্টা করছে, কিন্তু কাজগুলো কেন জানি সুশৃঙ্খলভাবে ঠিক করা যাচ্ছে না আমার মনে হচ্ছে। অন্যান্য কাজের বেলা বলবো, যেমন একটা মানে বর্তমান যুগে সারা বিশ্বের মানুষের যে মানসিকতা, সেটা হচ্ছে মানে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা, প্রকৃতিকে মোটামুটি সঠিকভাবে রেখে আমরা উন্নয়নমূলক কাজগুলো করব। একটা জিনিস আমরা দেখেছিলাম মাঝখানে, যেটা চরম এই সিদ্ধান্তের বিরুদ্ধে পৌরসভা কাজ করেছে, সেটা হচ্ছে শ্রীমতী নদীটাকে রক্ষা করা, বাঁচানোর চেষ্টা একবার আমাদের দাসমণি সাহেব নিজে করলেন, নদীর সংস্কারের ব্যবস্থা করা হলো, 2 কোটি টাকা স্যাংশন করলেন, আমরা উদ্বোধন করলাম থানার সামনে। আমি তখন বিধায়ক, দাসমণি সাহেব তখন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী কেন্দ্রে। বামপন্থীরা ইচ্ছা করে বিদ্রোহ ঘোষণা করে, বিরোধিতা করে, আন্দোলন করে সেটাকে বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গের বামপন্থী সরকার। আমরা দেখলাম সেই শ্রীমতী নদীকে স্তব্ধ করার জন্য, তার গতি রুদ্ধ করার জন্য, শ্রীমতী নদীটাকে নষ্ট করার জন্য কালিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে একটা বাজে উদ্যোগ নেওয়া হলো। শ্রীমতী নদীটাকে গেঁথে গুঁথে দিয়ে করে একটা সুইমিং পুল করা হয়। আর সুইমিং পুল তো অন্য জায়গায় আছে, নদীটা কেটে তুই নদীর গতিপথ বন্ধ করে একটা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে এটা করাটা ঠিক আছে। সেই সিদ্ধান্তগুলো ঠিক ম্যাচিওর ব্রেনের সিদ্ধান্ত। স্যার, আপনাদের তো মানে হচ্ছে পৌরসভাতে মানে কাউন্সিলর রয়েছে, 2 জন কাউন্সিলর রয়েছে, তো আপনাদের সেই কাউন্সিলররা তারা বিরোধিতা করলো না কেন? এই যে পৌরসভা এই কাজটা করলো, তারা কাজটা তো করা শুরু করেছিল, পরে বিরোধিতা হয়েছে এবং সেটা বোধ এখন বন্ধ আছে, করা হচ্ছে না মনে হয়। সেটা সম্পূর্ণ করা হয়নি এবং সম্পূর্ণ না করার একটা সিদ্ধান্ত বোধ হয় অলরেডি হয়ে গেছে, যা প্রশাসন লেভেলে গেছে, রাজ্য স্তরে পৌঁছে গেছে, বিরোধিতা হয়েছে। যেটা নদীকে এইভাবে নষ্ট করা, তাহলে কি স্যার সুইমিং পুলের কাজ কি ওখানে আর হচ্ছে না? আমার মনে হচ্ছে না, আমি তো কাজ করতে দেখছি না, ওই কিছুটা গেঁথে রেখেছে, গেঁথে থাকা বুঝতে পারি। তা এটা কি মনে হয় না যে সরকারের টাকা অপচয় হলো? অবশ্যই বিরাট অঙ্কের টাকা অপচয় হলো, বিরাট অঙ্কের টাকা অপচয় হলো। এখন তো আমি সঠিক জানি না, সাংবাদিক বন্ধুরা আপনারা বলতে পারবেন যে ওই জমিটা যার কাছ থেকে নেওয়া হয়েছিল সে আসলে সেই জমিটার মালিকই না, সে তো নদীটা। তো ওই জমিটা এমনি খাস জমি বা নদীর জমি, সেইটা আবার একদিন বিক্রি করলো করতে কী করে, সেইটা বহু টাকা দিয়ে, এটা বড় অ্যামাউন্টের টাকা দিয়ে সেই জমিটা পৌরসভা কিনে নিয়েছে, তার মানে একজনের টাকাটা পাইয়ে দেওয়া হবে। এটাও তো নিয়ে দেখলে সাংবাদিকরা আপনারা পারেন এগুলো খোঁজখবর নিয়ে নিউজ করা উচিত আর কি। সংবাদপত্রে তো এগুলো কাজ, ভালো দেশের ভালোটা দেখা, জনগণের ভালোটা দেখা। সংবাদপত্র একটা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা তো অবশ্যই একটা বড় গণতন্ত্রের একটা বড় স্তম্ভ হয়েছিল সাংবাদিক ভূমিকা। সেক্ষেত্রে শ্রীমতী নদীর এই ব্রিজ, সুইমিং পুল নিয়ে যা কাণ্ড হয়েছে পর্যন্ত কিছুটা কেলেঙ্কারি বলা যেত। যে জমির মালিক নয় সে জমি বিক্রি করলো এবং পৌরসভা কিনলে বহু টাকা দিয়ে কিনে, তারপর কাজ শুরু করলো, বিরোধিতা হলো, আন্দোলন হলো, মানে
পরিবেশ প্রেমী যারা, প্রকৃতি প্রেমী যারা, তারা আন্দোলন করেছে, লেখালেখি করেছে, কোথায় কোথায় করেছে, সেটা মধ্যে এখন সব বন্ধ হয়ে আছে। আচ্ছা স্যার, এই যে পাশাপাশি তো আরও অনেক কাজগুলো চলছে, ড্রেনের কাজ, রাস্তার কাজ, তারপরে হচ্ছে পার্কের কাজ, এগুলো কি ঠিকঠাক হচ্ছে ঠিক মতন? হ্যাঁ, আমি তো বললাম সব কাজগুলো করার কাজ ঠিকই। একটা শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্যে, শহরের মানুষের পরিষেবার জন্যে পার্ক দরকার, ড্রেন দরকার, জল নিকাশি ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পন্ন করা দরকার, সবগুলোই হওয়ার কথা, কিন্তু হচ্ছে একটু মনে হয় ম্যাচিওর ড্রেনের এখানে দরকার ছিল, যার জন্য কাজগুলো কিছুটাই এগোলো হয়ে গেছে। স্যার একটা ব্যাপার হচ্ছে, আমরা কিছু কিছু ওয়ার্ড থেকে অভিযোগ পাচ্ছি, যেটা হচ্ছে যে সমস্ত ওয়ার্ড মানে তৃণমূলের না, সেই সমস্ত ওয়ার্ডগুলো খুবই বঞ্চিত থেকে যাচ্ছে পৌরসভার বিভিন্ন ফান্ড থেকে বলুন বা বিভিন্ন কাজকর্ম থেকে বলুন। এটা কি মানে হওয়া উচিত গণতান্ত্রিক ব্যবস্থাতে? কোথাও হওয়া উচিত না, কোথাও এটা চলা উচিত না, কিন্তু হচ্ছে, একটু দেখা যাচ্ছে এখন হচ্ছে সব জায়গায়। রাজ্য স্তরে হচ্ছে, পৌরসভা স্তরে হচ্ছে, পঞ্চায়েত স্তর, সব জায়গায় হচ্ছে। কী করা যায়, এগুলো হচ্ছে। পৌরপতি একটা অভিযোগ করছে আপনার বিরুদ্ধে যে আপনি নাকি তাকে কোনো দিনও সহযোগিতা করেন না, কালিয়াগঞ্জের উন্নয়নের জন্য আপনি কোনো দিনও ভাবেন না, আর পৌরসভাকে কোনো রকম বিধায়ক করার টাকাতে একটা অংশ আপনি দেন না। কতটা সত্যি একটু ধরে নেন বিরোধী? কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করছে যে আপনি কালিয়াগঞ্জের বিধায়ক হওয়া সত্ত্বেও কালিয়াগঞ্জের উন্নয়নের জন্য আপনি চিন্তা করেন না, কালিয়াগঞ্জ পৌরসভাকে 5 পয়সা দেন না উন্নয়ন খাতে, যার জন্য কিছুটা হলেও উন্নয়নমূলক কাজে তারা অগ্রগতি করতে পারত, বা আপনি কোনোভাবেই তার সাথে সহযোগিতা করেন না। এটা কতটা সত্য? এডুকেশন এটা পৌরসভার পৌরপতি যদি মনে করে তার মতো সে বলেছে ঠিকই, কিন্তু কথাটা সর্বৈব ভিত্তিহীন এবং অসত্য। মিথ্যা বলবো না, অসত্য এবং ভিত্তিহীন। প্রথম কথা হচ্ছে, আমি কালিয়াগঞ্জ পৌরসভার জন্যে যে চিন্তা করি, পৌরসভার ক বছর হলো যে বর্তমান চেয়ারম্যান হয়েছেন, আমি বিবেকানন্দ মোড়ে হাইমাস্ট লাইট প্রথম লাগিয়েছি, আমি শিমুলতলা মোড়ে একটা হাইমাস্ট লাইট করেছি, ধনকল মোড়ে ওখানে একটা হাইমাস্ট লাইট লাগিয়েছি, এবং আরও আমার ইচ্ছা ছিল, পরিকল্পনা ছিল মহানগর নাট মন্দিরে ওখানে একটা দেয়া, হসপিটালে ওখানে একটা দেয়া, থানার এখানে একটা, কালীবাড়ি থানার এখানে একটা হাইমাস্ট লাইট লাগানো। এটা আমার পরিকল্পনার মধ্যে ছিল, কিন্তু কালিয়াগঞ্জ বর্তমানে পৌরসভা কোনো ক্ষেত্রেই কোথাও আমার সঙ্গে কোনো পরামর্শ করে কোনো কাজ করেনি, এবং এখনও করছে না। তো করার কোনো ইচ্ছা আছে বলে আমার মনে হয় না, কোনোদিন করেনি। আর আমার এলাকার 7 লাখ টাকা যে এলাকায় উন্নয়নের টাকা, এই টাকার পৌরসভায় কোনো উন্নয়নমূলক কাজ হোক বা কোনো স্কিম আমি করাবো, আপনি টাকা দিন, কোনো কথা কোনোদিন বলেনি, এবং কোনো চিঠিপত্র স্কিম তো জমা দিতে হয়, বলতে হয় যে আমরা এই কাজটা করবো, আপনি আপনার এলাকার উন্নয়নের ফান্ড থেকে কিছু টাকা পৌরসভাকে দিন, আমরা এই কাজটা কালিয়াগঞ্জ শহরগুলো না করেন। এটা আমার জানা নেই, কোনো কাগজ নেই আমার কাছে, কোনো চিঠি নেই, কোনো বার্তালাপ নেই, কিচ্ছু হয়। আমি কোথেকে কাকে দিই, কীভাবে? তো এই ধরনের যে কথাগুলো বলছে, এটা কি মানে কি সাধারণ মানুষকে কি বিভ্রান্ত করার জন্য? কিছুটা বিভ্রান্ত করা তো বটেই। এটা তো অসত্য বললাম, ভিত্তিহীন এবং অসত্য, এটা সঠিক না। আচ্ছা, মানুষের সামনে এই কথা বলা মানে মানুষ ভাবতে পারে, কিন্তু কালিয়াগঞ্জের মানুষ জানে, আমি কালিয়াগঞ্জের মানুষ শুধু শহরের মানুষ না, শহর এবং মফস্বলের মানুষ জানে যে PN রায় বা প্রমথনাথ রায় বিধায়ক, তিনি 96 সাল থেকে এখানে বিধায়ক হিসেবে আছেন প্র্যাকটিক্যালি। তিনি তার এলাকায় উন্নয়ন টাকা কাজ করেছেন, কিন্তু অন্যভাবে সহযোগিতা করেছেন, নাহলে দীর্ঘ এতদিন ধরে আমাকে মানুষ ভোট দিতে পারে। স্যার, এটা তো একটা কমন সেন্সের ব্যাপার। আমি যদি কাজ না করতাম, আমি যদি এধার উধার করতাম, আমি যদি সৎ নয় অসৎ পথে চলার চেষ্টা করতাম, তাহলে পাবলিক আমাকে ভোট দিত কি? আমার মনে হয় দিত না। স্যার একটা কথা, যে আপনার বিরুদ্ধে এত রাগ কেন পৌরপতি? রাগ, আমি তো রাগ করি না, এই যে অসত্য কথা বলছে সাধারণ মানুষের সামনে, আসি এখন কেন বলছি না, সে তার বিচার বুঝে, আমি রাগ বলবো না তাকে, কারণ আমি একটা সময় তো আপনাদেরই দলেই ছিল এবং আপনি খুব কাছে থেকে কাছে দেখেছেন। মুশকিল হচ্ছে তো এই কথাটা একটা পরিষ্কার জিনিস বলা ভালো। আজকে কালিয়াগঞ্জ পৌরসভায় যারা কাউন্সিলর, গত পৌরসভার ভোটে যে ভোট চালানো হচ্ছে, সেই ভোটের একজন কাউন্সিলর যেতে, সেই পার্টির একজন কাউন্সিলর যেতেনি, ইনক্লুডিং চেয়ারম্যান, সবাই কিন্তু হাসিমুখে যেতাম। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে অন্যান্য কাউন্সিলর সবাই হাসিমুখে জিতেছে।
তারা সেই হাত সিম্বলকে মানুষের সঙ্গে মানুষের বিশ্বাসকে ভঙ্গ করেছে, মানুষের সঙ্গে ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ভোটারদের বিশ্বাসকে পিছন থেকে ছুরিকাঘাত করেছে, করে তারা অন্য দলে গিয়ে বোর্ড গঠন করেছে। এটা তো ঘটনা, এটা সবাই জানে, কাজে এটা তো কোনো কাজের কথা না। এটা তো সবাই জানা, সবাই জানে, তারা নিজেরাও জানে তারা কোন দলের কোন দলের সিম্বলে জিতে কাউন্সিলর হয়েছে, পরবর্তীকালে দল ত্যাগ করে অন্য দলে গেছে, সেই দলের কাউন্সিলর কিন্তু তারা হয়নি, এবং আগের দলের সিম্বলটা তারা ত্যাগ করে নেই, আচ্ছা, মন্তব্য করে নেই। এগুলো ঠিক না, এগুলো গণতান্ত্রিক ব্যবস্থায় করছে এখন যাদের নীতি নেই, যাদের রাজনৈতিক ধর্মজ্ঞান নেই, তারা এগুলো করছে, কিন্তু এটা করা একেবারে ডেমোক্রেসির পক্ষে খুব কলঙ্কজনক। স্যার একটা ব্যাপার হচ্ছে যে আমরা যাকে এর আগে আমরা মানে বর্তমান পৌরসভা যিনি মানে চেয়ারম্যান আছেন, তার আগের বোর্ডে যিনি চেয়ারম্যান ছিলেন অরুণ দে সরকার, তাকে সাধারণ মানুষরা তো কালিয়াগঞ্জের রূপকার হিসেবে বলতো একটা সময়, কিন্তু আজকে সেই রূপকারকে আপনাদের দলে দেখা যাচ্ছে না কেন? না, উনি দল একটা মানুষের ডেমোক্রেটিক কান্ট্রিতে গণতান্ত্রিক ব্যবস্থাপনা যেখানে চালু আছে, সেখানে যে কোনো মানুষের যে কোনো দল করার অধিকার আছে। উনি আমাদের দল থেকে চলে গেলেন, বেরিয়ে গেলেন, উনি নিজে তৃণমূল করবেন বলে পাড়ায় পাড়ায় সংগঠন তৈরি করার চেষ্টা করলেন, ফলে তখন থেকে দল থেকে ছিটে গেলেন। এখন উনি কোন দলে আছেন না আছেন আমি বলতে পারবো, কারণ আমার সঙ্গে যোগাযোগ নাই। মানে টোটালি কি কংগ্রেসের সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন? একেবারে বিচ্ছিন্ন, মানে আমি যতটুকু জানি বিচ্ছিন্ন, সব কংগ্রেস বা আমাদের কংগ্রেসের সঙ্গে। তাহলে এখন এই মুহূর্তে কালিয়াগঞ্জ পৌরসভায় কি কাউন্সিলর আপনাদের একজন? সেই অর্থে প্র্যাকটিক্যালি একজন, ওনারা তো আছেন দলে, আছেন কিনা তাও বলতে হবে, কারণ আমার দলের সঙ্গে যোগাযোগ করতে আছে, বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। তো দলের সঙ্গে দল করছে, দলের সঙ্গে যুক্ত আছে যে কাউন্সিলর হাসছেন বলে তিনি শুধু মঞ্জুরি দত্ত দান, বাকি দুজন অরুণের সরকার এবং মায়াদের সরকার, তারা হাসছেন বলে যেটা এখন তারা তৃণমূলে আছি বা কংগ্রেসে আছে সেটা আমি, কারণ আমার সঙ্গে যোগাযোগ নেই। তৃণমূলের সঙ্গে কোথাও যোগাযোগ তৃণমূল করতে পারবে না, উনি তৃণমূলের সঙ্গে কোথাও যোগাযোগ রেখেছিলেন। কেন স্যার তৃণমূলে যোগাযোগ করছেন উনি, কি মনে হয় আপনার? সেটা আমি কী করে বলছি, ওনারা বুঝছি তা আপনি তো দীর্ঘদিনের একজন রাজনীতি মানে অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, তা আপনার কি ধারণা, কি এত বড় একজন মানুষ যে কালিয়াগঞ্জে যাকে এক সময় আপনাদের দল মানে যে চেয়ারম্যান করেছে এবং যাকে সাধারণ মানুষ রূপকার হিসেবে চেয়ারম্যান ছিলেন, কাজ করেছেন, দীর্ঘদিন কালিয়াগঞ্জের মানুষ ভোট দিয়ে কংগ্রেসকে জিতিয়েছে, ওনাকে চেয়ারম্যান করেছে, উনি কেন এটা করলেন সেটা তো আমি বলবো, সেটা আমার পক্ষে বলা সম্ভব না। তাহলে মানে উনি তৃণমূলের দিকে, মানে আপনি যেটা বললেন যে তৃণমূলের দিকে মানে উনি যাচ্ছে বা দেখা করছে বা মানে মোহ রয়েছে তার, তো মানে এই পরিপ্রেক্ষিতে আমি বলছি, তাহলে কি উনি কি আগামী দিনে তৃণমূলে যাওয়ার কেন চিন্তা ভাবনা, কি মনে হয় আপনার? আপনি তো একজন অভিজ্ঞতা সম্পূর্ণ। মুশকিলটা হচ্ছে বর্তমানে পশ্চিমবাংলার বিভিন্ন পলিটিক্যাল পার্টির মানুষ, বামের মানুষ, কংগ্রেসের মানুষ বা অন্য কোনো দলের মানুষ, যারা কিছু পাওয়ার, কিছু গেইন করার জন্য অনেকে তৃণমূলে যোগদান করছে, পঞ্চায়েত মেম্বাররা করছে, জেলা পরিষদের মেম্বার করছে, পঞ্চায়েত সমিতির মেম্বাররা করছে, কাউন্সিলররা অনেকে করছে। হয়তো ওনার কোনো সত্যি ইচ্ছা ছিল কোনো গেইন করবেন উনি তৃণমূলে গিয়ে, তাই তৃণমূলে যাওয়ার জন্য। স্যার আপনি কোনোদিন অফার পেয়েছিলেন তৃণমূলে আসা? না, কিন্তু একটা বাজারে রয়েছে, আপনিও নাকি একটা সময় কালীঘাটে নাকি তার বাড়িতে গিয়েছিলেন, এরকম বাজারে রোডছে বিভিন্ন জায়গায়। এর মতো মিথ্যা জিনিস আর হতেই পারে না, এত বড় মিথ্যা হতে পারে, আমি নিজে স্বপ্ন ভাবতে পারছি না। এরা যারা বলে তারা মানে সত্যি এত বড় অপরাধ করা ঠিক না। আমার সঙ্গে কোনো যোগাযোগ কখনো কারোর সঙ্গে, মানে আপনি কোনোদিন চিন্তাও করেননি যে আপনি অসম্ভব, মানে যে দলে আছেন সেই দলেই থাকবেন সারা জীবন? না, এটা হতেই পারে না, অসম্ভব। সেই দলে সারাদিন থাকবো কি থাকবো সেটা অন্য কথা। কংগ্রেসে আছি, কংগ্রেস করছি, কংগ্রেস করবো না সে কথা কোনো ভাবিনি, কংগ্রেস না করলে বসে থাকবো, কিন্তু অন্য দলে যাবো কেন? স্যার ভারতীয় তেমন আপনি কি এখন স্বপ্ন দেখেন যে আগামীতে আবার কালিয়াগঞ্জ পৌরসভা কংগ্রেসের দখলে আসবে কোনোদিনও? আমার দৃঢ় বিশ্বাস দিল্লিতে পরিবর্তন ঘটবে, পশ্চিমবাংলাতে একটা বড় ধরনের পরিবর্তন ঘটবে, এবং সামনের পৌরসভা নির্বাচনে আবার কংগ্রেস অ্যাবসলিউট মেজরিটি নিয়ে কালিয়াগঞ্জ পৌরসভা কংগ্রেস দখলে নিয়ে আসবে। আচ্ছা স্যার, লাস্ট একটা প্রশ্ন বলছি যে আপনি দীর্ঘদিন কালিয়াগঞ্জ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে ছিলেন, সেই সুবাদে কালিয়াগঞ্জ হাসপাতালে বিভিন্ন পরিকাঠামো সম্বন্ধে আপনি যথেষ্ট ওয়াকিবহাল। তো বর্তমানে হাসপাতালের যে পরিষেবা সাধারণ মানুষরা খুবই মানে
অতটা সন্তুষ্ট নয়। কি মনে হয় কালিয়াগঞ্জ হাসপাতালে কতটা উন্নতি করা দরকার? মূল কথাটা কিন্তু অন্য জায়গায়। মূল কথা হচ্ছে শুধু কালিয়াগঞ্জ হসপিটাল যেটা নয়, সারা পশ্চিমবাংলার হসপিটালগুলো আজকে কী অবস্থায় আছে। আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী 42-43টা সুপার স্পেশালিটি হসপিটাল পশ্চিমবাংলায় করেছেন। আমরা জানি, সরকার জানে, বিশেষজ্ঞরা জানেন, ডাক্তারবাবুরা জানেন, সবাই এটা জানেন। সাংবাদিক যারা একটু বোঝেন, যাদের চোখ খোলা, তারাও জানেন পশ্চিমবাংলায় সুপার স্পেশালিটি হসপিটাল যদি থাকে একটাই, সেটা হচ্ছে পিজি বা এসএসকে। একটাই সুপার স্পেশালিটি হসপিটাল, সেটা হচ্ছে এসএসকে। দ্বিতীয় আর কোনো হসপিটাল নেই। এবারে আমাকে বলুন সাংবাদিক বন্ধুরা বা দেশের মানুষ, পশ্চিমবাংলার মানুষ বিবেচনা করুন, সেখানে সেই পশ্চিমবাংলায় আমি 42-43টা সুপার স্পেশালিটি হসপিটাল করলাম, তার পরিষেবাটা কে দেবে? হসপিটাল পরিষেবা কে দেয়? ডাক্তারবাবুরা দেন, নার্সরা দেন, জিডিএরা দেন, বা অন্যান্য যারা টেকনিক্যাল স্টাফ তারা দেন। সেই পরিষেবা দেওয়ার পরিকাঠামোই তো নাই, অন্য হসপিটালে নাই, এনআরএসে নাই, আরজি করে নাই, যারা হাসপাতালগুলোতে নাই, কোথাও নাই। তারপরেও প্রত্যেকটা জেলায় একটা দুটো করে সুপার স্পেশালিটি হসপিটাল হয়ে গেল। সেখানে ডাক্তার কোথা থেকে পাবে? সুপার স্পেশালিটি মানেটা কি? যারা শুধু একটা বিষয়ে স্পেশালিস্ট তারা কিন্তু নয়, একাধিক বিষয়ে স্পেশালিস্ট এবং হাইলি কোয়ালিফাইড ডাক্তার যারা আছেন, তারা যে হসপিটালে কাজ করেন সেই হসপিটালে সুপার স্পেশালিটি হসপিটাল। শুধু আমি একজন দুজন এমডি রাখলাম, একজন দুজন সার্জন রাখলাম, সেটা সুপার স্পেশালিটি হসপিটাল তো হতে পারে না, অসম্ভব। তাহলে অলিতে গলিতে আজকে এইমস টাইপ হসপিটাল হতো, সেটা হচ্ছে না কেন? ভারতবর্ষে এইমস টাইপ হসপিটাল তো একটাই আছে, সেটা হল দিল্লিতে। এখন নতুন করার চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, ঠিক সেইভাবে আমি জেলায় জেলায় একটা করে সুপার স্পেশালিটি হসপিটাল করলাম, বিল্ডিং তৈরি করে দিলাম, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচা করে। সে বিল্ডিংকে তার পরিষেবা দেবে না। পরিষেবা দিতে গেলে তার উপযুক্ত ডাক্তার লাগবে। ডাক্তার কোথায়? সেটা মুখ্যমন্ত্রী নিজে জানি, এখন স্বীকার করছে যে ডাক্তার নাই বলে পরিষেবা দেওয়া যাচ্ছে না। একটা হসপিটাল চলছে না প্র্যাকটিক্যালি বলতে গেলে। পশ্চিমবাংলায় একটা হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল যেগুলো নতুন করে তৈরি করা হয়েছে, একটা সুপার স্পেশালিটি হসপিটাল তার নিজস্ব গুণাগুণ বিচার করে সেই হাসপাতালগুলো একটাও চলছে না, একটাও চলছে না। আচ্ছা, মুখ্যমন্ত্রী মুখের জন্য বলতে পারেন, কিন্তু কোথাও চলছে না। বালুঘাটে গিয়ে দেখুন, রায়গঞ্জে দেখুন, কোথাও চলছে না। কালিয়াগঞ্জ হাসপাতালের পরিস্থিতি কি? কারণ হাসপাতাল সেই সূত্র ধরে যদি আমি বলি, তাহলে কারণ হাসপাতালে তো পরিষেবা ভালো করে হবে। সেখানে প্রয়োজন ডাক্তার নেই। ডাক্তার দরকার আমার 22 জন আছে, আমার 7-8 জন, 6 জন, 5 জন, কখনো আমার 4-5 জন নেমে যাচ্ছে। তা আপনিও তো দীর্ঘদিন এখানে আমি ছিলাম, আমি দেখেছি, বলেছি, চেষ্টা করেছি। আমি এমনকি আমি যখন মন্ত্রী ছিলাম তখন আমি অনেক কিছু এখানে এই যে নতুন বিল্ডিং হওয়া, সেটা চালু করা, তার পরিষেবাগুলো ঠিকঠাক করা, এটা করেছি। কিন্তু জেলা স্বাস্থ্য দপ্তর বা রাজ্য স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করেও যেগুলো খুব জরুরি দরকার সেই বিষয়গুলো চেয়েও কিন্তু পাওয়া যাচ্ছে না, এবং যাই তো হওয়ার দাবি দেওয়া জানানো হচ্ছে, কিন্তু কিছু নাই। কী করে নাই, তুমি দেবে করতে। বর্তমান যে এখানে যে রোগী কল্যাণ সমিতির যে চেয়ারম্যান রয়েছে, তিনি কতটা তৎপর কালিয়াগঞ্জ হাসপাতালের? হাসপাতাল যেমন ছিল তেমনই থেকে থাকে, তাহলে খুব তৎপরতা। আমি তো সরকার পক্ষের লোক উনি, যারা রাজ্য সরকার চালাচ্ছেন তারা এই পৌরসভাটাও চালাচ্ছেন। আরও অনেক ভালো হওয়ার কথা, কিন্তু যদি না হয়ে থাকে, আমি এই মধ্যে হাসপাতাল যাইনি, হয়নি, লোকে বলছে পাওয়া যাচ্ছে না, মাঝে মধ্যে সমালোচনা হচ্ছে। বিজেপি পৌরসভার চেয়ারম্যান যাচ্ছেন বা রোগী সমিতির চেয়ারম্যান যাচ্ছেন, দিচ্ছি শুনছি, কিন্তু পরিষেবার মানটা উন্নয়ন হবে না। এই কারণ প্রয়োজনীয় পরিষেবা যারা দেবেন সেই লোকজন যদি না থাকে, নার্স আমার প্রয়োজনীয় না থাকে, জিডিএ না থাকে, আমার অপারেশনের ব্যবস্থাগুলো ঠিক মতো না থাকে, তাহলে কী ঠিক, যার জন্য হচ্ছে না হওয়ার কারণটা তো এইটা। সমস্ত পরিষেবা দেওয়ার মানুষগুলো, হ্যান্ডসগুলো কোথায়? হ্যান্ডসগুলো তো নেই ঠিক পরিমাণ মতো বা প্রয়োজন মতো। হ্যান্ডস না থাকলে পরিষেবা ঠিক মতো কী করে? স্যার, সবশেষে লাস্ট প্রশ্ন মানে আমি বলছি, কালিয়াগঞ্জ উৎসব মিউনিসিপ্যালিটির উদ্যোগে হয়ে গেল, সেখানে আপনাকে দেখলাম না কেন? আমরা তো সেভাবে বলা হয়নি, যার কথা আমি জানি না। তো উৎসবের মাইকে শুনেছি, আমার বাড়ির পাশে যখন একবার মাইকে ঘোষণা আছে উৎসব চলছে, হচ্ছে, এতদিন ধরে হবে। শেষের দিন একটা ফাংশন হলো, শুনলাম, তারও মাইকিং শুনেছি। তা আমি সেভাবে আমন্ত্রিত নিমন্ত্রিত নই, বা ওখানে যাবো গিয়ে যদি। আপনি কি কোনো চিঠি পাননি?
আর বিগত দিনে তো আপনাদেরও পৌরসভা ছিল কালিয়াগঞ্জে, আপনারাও কি এরকমভাবে চিঠি বিলাতেন যে কংগ্রেসকে দিব না, তৃণমূলকে দিব না, সিপিএমকে চিঠি দিব না, না সেটা ব্যক্তি বিশেষে? না না, সবাইকে চিঠি দেওয়ার কথা, সবাইকে চিঠি দেওয়া হতো। আর এখন এই পৌরসভা এই দিচ্ছে কি নাই বলতে পারবো না। মানে আমি সেভাবে পাই। আপনাকে জানানো হয়নি? টেলিফোনেও জানানো হয়নি? না না, আমি মাইকে শুনেছি। ও, মাইকে শুনেছি। মাইকে শুনেছি। আচ্ছা, কি মনে হয় এই গণতান্ত্রিক ব্যবস্থা এই ধরনের কি সৌজন্যতা কি কাম্য? না না, শুধু কালের পৌরসভার দোষ দিতে লাভ নেই। সারা পশ্চিমবাংলাতে বিরোধী এমএলএদের ভূমিকা অত্যন্ত বাজে। মানে সরকার পক্ষ কোনো গুরুত্ব দিতে চায় না। বিধানসভায় আলোচনা করলে ঠিক মতো নোট করা হয় না, অ্যাকশন উল্টো পাল্টা হয়, যার জন্য বিধানসভার মানটা কমে গেছে। এখনও সব অনেক অনুষ্ঠানে আমরা মানে শুনি যে এখানকার পৌরপতির মুখে যে কালিয়াগঞ্জের বিধায়ক নাম যখন বলতে যায় তখন একটু অন্য অন্য জায়গাকার নাম বলে দেয়, তো এটা কি ঠিক? না না, আমি নিজে শুনেছি এক জায়গায়। আমি একটা জায়গায় বসে আছি, হ্যাঁ, বিবেকানন্দ মোড়ে বোধহয় একটা কোনো জায়গায় একটা অনুষ্ঠান হচ্ছে, এটা ঘটনা। হ্যাঁ, এগুলো কে সচ্চা বলতে যাবে, কেন বলতে যাবো? সেখানে ঘোষণা করা হচ্ছে এখন অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক ভাষণ দেবেন, অমল আচার্য। আমি অবাক হয়ে গেলাম। এবারে আমার প্রশ্ন হচ্ছে সাংবাদিকদের কাছে যে অমল আচার্য স্থানীয় বিধায়ক কালিয়াগঞ্জে বসে মিটিংটা, কালিয়াগঞ্জের একটা জায়গায় বসে মিটিংটা করা হচ্ছে, সেখানে স্থানীয় বিধায়ক অমল আচার্য হয় করতে, সেটাকে মাইকে সেই ঘোষণাটাই হলো স্থানীয় বিধায়ক অমল আচার্য। কিন্তু আমি জানি স্থানীয় বিধায়ক তো পিএন নয়, স্থানীয় বিধায়ক তো অমল আচার্য। অমল আচার্য তো ইটাহারের বিধায়ক। ইটাহারের বিধায়ককে কালিয়াগঞ্জের মিটিং অনুষ্ঠান করানো হচ্ছে, তাকে দিয়ে বলা হচ্ছে স্থানীয় বিধায়ক উনি। আচ্ছা, এই অসম্মতি, এই অসম্য ব্যাপারগুলো তো তৃণমূলের আমাদের হচ্ছে। এখানে শুধু কালিগঞ্জের চেয়ারম্যানের দোষ দিয়ে লাভ কি? স্যার, একই জিনিস। একটা কথা আমি বলছি, মুখ্যমন্ত্রী আসলে আমাদের নিমন্ত্রণ করেন, জেলা করেন না, এই জায়গায় একাধিক করে সেখানে কিন্তু আমাদের জানান না। আচ্ছা স্যার, একটা কথা মুখ্যমন্ত্রী করেন না তো চেয়ারম্যান আর কোন ছাপ? হ্যাঁ, না স্যার, মানা হয় না। স্যার একটা কথা বলছি স্যার, যে এই যে আগামী দিনে এইভাবে যদি চলে তাহলে কি সঠিকভাবে উন্নয়নমূলক কাজ করা যাবে? না, উন্নয়নমূলক কাজ অনেকে সমালোচনা ঠাট্টা করে অনেকে বলছেন যে উন্নয়নমূলক কাজকে শুধু নীল সাদা করা, ব্রিজের রং নীল সাদা করা, বিল্ডিংয়ের রং নীল সাদা করা, ওই সবজি মান্ডিগুলো যেগুলো বলছে কিষাণ মান্ডি, সেই কিষাণ মান্ডিগুলো নীল সাদা করা, এটা যদি উন্নয়ন হয় তাহলে উন্নয়ন হচ্ছে। কিন্তু আমার চোখে কিন্তু এগুলো বরং বিষয় দৃশ্য। কালিয়াগঞ্জে তো অনেক উন্নয়ন হচ্ছে বলছে সাধারণ মানুষ, কালিয়াগঞ্জে অনেক উন্নয়ন হচ্ছে সাধারণ মানুষ, পার্ক ছিল না সেই পার্ক হচ্ছে, বিনোদন পার্ক, হ্যাঁ, তারপরে হচ্ছে অনেক কিছু হচ্ছে বলছে। নতুন করে কি হয়েছে আমি জানি না, আমার তো চোখে পড়েনি, ওটা পাবলিক বলতেই পারে। আচ্ছা স্যার, যে কোটা ছিল সেই কোটাই মোটামুটি আছে, নতুন করে কোনো কিছু হয়েছে বলতে আমার তো মনে হচ্ছে না, চোখে পড়ছে না। স্যার, এই যে পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল তখন আমরা দেখলাম কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেস কিন্তু খুব একটা ভালো রেজাল্ট করতে পারলো না, হ্যাঁ, কি মনে হয় এটা কি আগামী দিনের সংকেত? কালিয়াগঞ্জে শুধু নয়, সারা পশ্চিমবঙ্গে জিনিস হয়েছে। সবাই আমরা জানি পঞ্চায়েতে ডেমোক্রেসিকে ধ্বংস করা হয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। প্রায় 2 কোটি মানুষকে, গ্রামের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এই যে ব্যবস্থা, সেই ব্যবস্থার প্রতিফলনটা কালিয়াগঞ্জে হয়েছে। যার জন্য কালিয়াগঞ্জ যেটা হলো, মানুষ যারা জানে না বা যারা ব্যাপারটা তলিয়ে দেখেন না বা যারা সেভাবে রাজনীতিটা করেন না, তারা জানে যে বিজেপি তো ভালো রেজাল্টটা হলো কি, এত বিজেপি রমনা বা বারান্দা পশ্চিম কালিয়াগঞ্জে হলোটা কি? 8টা জিপির মধ্যে 7টা জিপি বিজেপির দখলে গেল, শুধু একটা জিপি তৃণমূল কংগ্রেস পেল। যারা পঞ্চায়েত বিরোধী শূন্য করতে চেয়েছিলেন, প্রথম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন বিভিন্ন সভা মঞ্চে দাঁড়িয়ে বিরোধী শূন্য পঞ্চায়েত চাই। বিরোধী শূন্য পঞ্চায়েত তিনি করতে চাইলেন না, আর কালিয়াগঞ্জে 8টা পঞ্চায়েতের মধ্যে 1টা দখল করতে পারলো, আর 7টাই বিজেপি দখল করে গেল করতে। তাহলে তো স্যার বলতে গেলে এখানে তো স্যার ভোট হয়েছে স্যার, আপনারা যেটা অভিযোগ বা বিরোধীদের যে অভিযোগ যে ভোট করতে দেওয়া হয় না, তাহলে ভোট করতে যদি দেওয়া না হতো তাহলে তো এখানে তৃণমূল জিতত সব জায়গায়, কিন্তু ভোট করতে দেওয়া হয়েছে বলে। এটা ঠিক যেখানে ভোটটা কীভাবে হয়েছে। প্রথম যেটা হলো, আবার দেখলাম 4-5 দিন ধরে বিডিও অফিসে বিরোধীরা কেউ নমিনেশন পেপার নিতে পারছে না, জমা দিতে পারছে না, বন্ধ করে দেওয়া। বিরোধীরা ঢুকতে পারছে না, নমিনেশন পেপার তুলতে পারছে না, নমিনেশন পেপার তুলতে আনতে পারলেও জমা দিতে পারছে না, দেওয়া হচ্ছে না, দিদি দেওয়া হচ্ছে না।
ICPDO সেখানে পাহারা দিচ্ছেন এবং দলীয় কিছু মোস্তান বাহিনী সেখানে পাহারা দিচ্ছে, বিদ্যুতের ঢুকতে দেওয়া হচ্ছে। এটা হয়েছে শেষ পর্যন্ত নমিনেশন তুলতে দেওয়া মানুষ তুলেছে, নমিনেশন জমা দিয়েছে। পরে যেটা প্রচার হলো যে ঠিক আছে নমিনেশন তোমার দিচ্ছ বিরোধীরা দাও, কিন্তু ভোট হতে দেবো না, ভোটও আটকাতে পারেনি। হ্যাঁ, ওরা গোলমাল কিছুটা করেছে কাউন্টিংয়ের সময়। আচ্ছা, কিছু কিছু জেতা সিটকে হারিয়ে দিয়েছে। কাউন্টিংয়ের সময় ব্যালট পেপারে আমি নিয়েছিলাম, কিন্তু আমি শুনেছি যে কাউন্টিংয়ের সময় সবাই জানে, পশ্চিমবঙ্গের সবাই জানে, কাউন্টিংয়ের সময় কাউন্টিং টেবিলে ব্যালট পেপার ছাপ মেরে তৃণমূলের পক্ষে দিয়ে দেওয়া, সংখ্যাটা বাড়ানোর জন্য। এই ধরনের অরাজকতারও কেন হয়েছে, সব জায়গায় হয়েছে, কালীগঞ্জে হয়েছে। কিন্তু কালীগঞ্জে যে বাস্তব চিত্র যেটা আমি জানি না, আমরা গ্রামগঞ্জের রাজনীতিটা করি তো সক্রিয়ভাবে করি। কালীগঞ্জের মানুষ যখন দেখলেন যে যদি আমরা আপন আপন দলে ভোটটা নিজেরা রাখি, পাবলিকরা সাধারণ গ্রামের মানুষ, তাহলে তৃণমূল জিতে যেতে পারে, অর্থাৎ তৃণমূল জিতে দেবো না। আচ্ছা, এই জন্যে মানুষ করলো কি বিজেপিকে ভোট দিল, বামরা দিল, তৃণমূলের কিছু বিক্ষুব্ধ লোক দিল, এবং আমাদের কংগ্রেসের মানুষ শেষ পর্যন্ত বিজেপিকে ভোটটা দিল, দিয়ে বিজেপিকে যেতে হবে, তৃণমূলকে শুধু হারাবার জন্য। বিজেপির নিজস্ব ভোট কিন্তু নয়, এবং এটা একেবারে আরও স্বপ্রমাণিত হবে, প্রতিষ্ঠিত হবে 11 ডিসেম্বরের পরে যে কালিয়াগঞ্জ ব্লক এলাকায় অঞ্চল গ্রামগঞ্জে কটা বিজেপি সংগঠন থাকে বা কটা বিজেপি মানুষ থাকে, এটা এই 11 ডিসেম্বরের পরে প্রমাণ হবে। স্যার বলছি সামনে তো লোকসভা নির্বাচন, তারপরে বিধানসভা, আগামী দিনে বিধানসভাতে কি আপনি দাঁড়াবেন আবার? সে তো দেরি আছে, 21 সাল না কি আপনার মনের ইচ্ছা কি? না, মুশকিলের কথা, তখন দাঁড়াবো কি দাঁড়াবো সেটা এত আগে বলা যায় না। কংগ্রেসে আছি, কংগ্রেস চাইলে দাঁড়াবো, কংগ্রেস যদি বলে না আপনাকে দাঁড়াতে হবে দাঁড়াবো, নিশ্চয়ই দাঁড়াবো। দল চাইলে দাঁড়াবো, আমি তাকে নিজের ইচ্ছা হবে করতে পারবো, নিজের ইচ্ছাকে বিধানসভার টিকিট পেতে পারবো না, পাওয়া নিতে পারে না, দিতে পারে না, সেটা দিল্লি সিদ্ধান্ত নেবে। লোকসভার টিকিট একইভাবে দিল্লি দেবে, কেউ ব্যক্তিগতভাবে চাইলে হবে না। ঠিক, আমি চাইলে তার হবে না। হ্যাঁ, দল যদি বলে যে না আপনাকে দাঁড়াতে হবে, যেমন গত বিধানসভা ভোটেই অনেকে আমার বিরোধিতা করেছিল, আমাকে টিকিট দেওয়া হবে না বলেছিল, একটা ভিতরের ব্যাপার, এগুলো বলা ঠিক না, কিন্তু হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত যেটা হয়েছে, জোটের সিদ্ধান্ত, সেই জোটের সিদ্ধান্ত সুধার্য করেছে দল, আমাকে টিকিটটা দিয়েছে, এইসব হয়েছে। দীপা দাস মুন্সি কতটা আগ্রহী এখানে সংগঠনের ব্যাপারে? ওনার মতো যতটা পাচ্ছেন উনি করছেন, কতটা আগ্রহী সেটা উনি বলতে পারবেন। আমি 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 কী করি, উনি কত দলে আছেন, দল করছেন, নিশ্চয়ই আগ্রহী। আসবেন এর মধ্যে এখানে প্রোগ্রাম? আমার সঙ্গে যোগাযোগ মানে এর মধ্যে কি কোনো যোগাযোগ হয়নি নাকি? না, এর মধ্যে কোনো যোগাযোগ হয়নি। কতদিন ধরে যোগাযোগ নেই আপনার সাথে? না, আমার লাস্ট মিটিং করলাম তো চোপড়া, আচ্ছা, চোপড়ায় গিয়ে মিটিং করলাম না একটা। আচ্ছা, ঠিক আছে স্যার। চোপড়া